সকালের সময় ছিল। গ্রামের ধারে সেই স্কুল যেটা কখনো বাচ্চাদের হাসিতে খিলখিল করত, সেটা খান্ডার হয়ে গেছিল। ভাঙা দেয়াল, ঝুঁকে যাওয়া ছাদ আর শূন্য জানলা। যেন মনে হয় এই ঘরও নিজের অতীতকে মনে করছে। সেই খান্ডার স্কুলের সামনে মাস্টার দীনানাথ বসেছিল। বয়সের জন্য ওনার কোমর ঝুঁকে গেছিল, কিন্তু চোখে এখনো শিক্ষার সেই দীপ জ্বলছিল। তখনই সেখানে মীরা এসে পৌঁছালো। আরে মীরা, শহর থেকে কবে এলে তুমি? মাস্টারজি, কাল রাতে আমি গ্রামে এসেছি। তাহলে তুমি এই কাজে আবার ফিরে এলে কেন? তোমার পড়াশোনা তো শেষ হয়ে গেছে নিশ্চয়ই। এখন তুমি শহরে গিয়ে ভালো কোনো কাজ করতে পারো তো। এটা শুনে মীরা চমকে গেল। ওর নজর নিজে থেকেই সেই খান্ডারের স্কুলের দিকে গেল, যেখানে ও কখনো পড়েছিল। না মাস্টারজি, আমি আপনার ছোটবেলার শিক্ষাকে মনে রেখেছি। আপনি বলেছিলেন যে শিক্ষিত হওয়ার পর অন্যকে শিক্ষা দেয়া খুবই পুণ্যের কাজ হয়। এখন আমি এখানে এসেছি, এখন আমি এই খান্ডার স্কুলকে আবার খুলব। এটা শুনে মাস্টার দীনানাথের চোখে এক চমক এলো। কি সত্যি? হ্যাঁ মাস্টারজি, সত্যি। এইটুকু বলেই মীরা সেখান থেকে চলে গেল। কিছুদিন পর মীরা নিজের উদ্দেশ্যকে কাজে পরিবর্তিত করল। গ্রামের লোকের সাহায্যে ও খান্ডারের স্কুলটা ঠিক করাতে লাগলো। দেয়ালে নতুন পেইন্ট হলো, ভেঙে যাওয়া ছাদ ঠিক হলো, মাটি পরিষ্কার হলো। মীরা নিজের টাকা দিয়ে স্কুলকে মেরামত করলো, আর শহরে গিয়ে অধিকারীর চক্কর কেটে কেটে খুব মুশকিলে স্কুলের মান্যতা প্রাপ্ত করলো। আস্তে আস্তে সে খান্ডার আবার স্কুল হয়ে গেল। কিছুদিনের মধ্যেই মীরার পরিশ্রম রং এলো। গ্রামের গরিব বাচ্চারা সংকোচে স্কুলে আসতে লাগলো। মীরা ওদের মন দিয়ে পড়াতো। ওর আওয়াজে এক প্রকারের উষ্ণতা ছিল, আর চোখে ভবিষ্যতের স্বপ্ন। দিন এইভাবেই কাটছিল। স্কুল আবার বাচ্চাদের আওয়াজে ভরে উঠল। একদিন মীরা বাচ্চাদের পড়াচ্ছিল, তখনই হঠাৎ ওখানে গ্রামের দাবাং চৌধুরী এলো। মীরা, কয়েকদিনের জন্য আমি অনেক দরকারি কাজে শহরে গিয়েছিলাম। ফিরে এসে দেখলাম যে গ্রামের একেবারে নকশাটা পাল্টেই গেছে। হ্যাঁ চৌধুরী বাবু, স্কুল খান্ডার হয়ে গেছিল। আমি খুব কষ্ট করে গ্রামের লোকের সাহায্যে আর নিজের টাকা লাগিয়ে স্কুলে মেরামত করিয়েছি, আর কিছু অধিকারীর সাহায্যে স্কুলের মান্যতা প্রাপ্ত করেছি। এখন আমাদের গ্রামের বাচ্চারা শিক্ষিত হয়ে উঠবে। মীরার কথা শুনতেই চৌধুরীর চেহারা লাল হয়ে গেল। বাজে কথা বন্ধ কর তো। 4টে বই পড়ে নিয়ে একেবারে নিজেকে অফিসার ভাবতে শুরু করেছিস। তুই হয়তো জানিস না যে এই স্কুলের আজ যে অবস্থা, তার জন্য তো আমি দায়ী রে। আমি এটা চাইতাম না যে এই গ্রামের বাচ্চারা পড়াশোনা করুক, কারণ ওরা যত পড়াশোনা করবে ততই আমাকে বেশি বেশি প্রশ্ন করবে। আর এর তো প্রয়োজনই নেই যে সব বাচ্চাগুলো পড়াশোনা করে অফিসার হবে। যদি সবাই এখন অফিসার হয়ে যায়, তাহলে জমিতে চাষবাস কে করবে? ওরে মজদুরি কে করবে? এটা শুনে মীরা নিস্তব্ধ হয়ে গেল। তখনই ওখানে মাস্টার দীনানাথ পৌঁছালো। বহু বছর আগে এই স্কুলটাকে তো আমি চালাতাম চৌধুরী বাবু। আপনি সেই সময় এই স্কুলটাকে বন্ধ করিয়ে দিয়েছিলেন। মীরা অনেক পরিশ্রম করে আবার শুরু করতে চলেছে। এটাকে আর বন্ধ করাবেন না। চৌধুরী আরো ক্রোধিত হয়ে গেল। সেই সময় তুই তো সেই ভুলটাই করেছিলি। এই স্কুলটা আমার জমিতে করেছিলি। মীরাও তো সেই ভুলটাই করেছে রে। এই স্কুলটাকে আবারও ঠিকঠাক করে বসেছে, কিন্তু স্কুলের মালিক তো আমি, তাই না? এখন এই স্কুল আর কখনো চলবে না। হ্যাঁ, এইটুকু বলেই চৌধুরী স্কুলের বাচ্চাদের অপমান করে বাইরে বের করে দিল। সব বাচ্চারা নিরাশ হয়ে নিজের নিজের ঘরের দিকে চলে গেল। চৌধুরী স্কুলের বাইরে তালা লাগিয়ে দিল আর সেখান থেকে চলে গেল। মীরা অসহায় আর রেগে গিয়ে স্কুলের সামনে পিপালের বৃক্ষের নিচে বসে গেল। সেই গাছ যেটা অনেক বছর ধরে গ্রামকে দেখছিল, আজ আবার সেই ভেঙে যাওয়া স্বপ্নে সাক্ষী হলো। বুড়ো মাস্টার দীনানাথের চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমি তো ভাবছিলাম যে চৌধুরীর বাবুর মনটা পাল্টে গেছে হয়তো, কিন্তু তার মানসিকতা দেখছি এখনো 20 বছর আগেকারই। জঘন্য আর নোংরা একেবারে।
এই গ্রামকে কখনো উন্নত শিক্ষিত করতে দেবে না ও। এইটুকু বলে মাস্টার দীনানাথ কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। মীরা অনেকক্ষণ ধরে সেই গাছের নিচেই বসেছিল। কিছুক্ষণ পর ও চুপচাপ উঠল আর নিজের ঘরের দিকে চলে গেল। পরের দিন মীরা চৌধুরীর হাভেলিতে পৌঁছালো। মীরা চৌধুরীকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু চৌধুরী ওকে অপমান করলো আর তারপর নিজের হাভেলি থেকে বাইরে বের করে দিল। মীরার চোখে জল ছিল। কোনো কিছু না বলেই ও নিজের বাড়ি ফেরত এলো। তাহলে কি আমার গ্রামের বাচ্চারা কখনো শিক্ষা পাবে না যে আমার মা বাবা কেন আমাকে পড়াশোনার জন্য বাইরে শহরে পাঠিয়েছিল? মীরা অনেকক্ষণ ধরে এই ব্যাপারেই ভাবতে থাকলো। ভাবতে ভাবতে ওর চোখ ভারী হয়ে এলো, আরো গভীর নিদ্রায় চলে গেল। কিছুক্ষণ পর মীরার চোখ এক জঙ্গলে খুলল। মীরা দেখল সেই বৃক্ষের ভেতরে এক আলো ফুটছে। সেই আলোর মাঝখান থেকেই এক আওয়াজ এলো। পর মুহূর্তেই মীরার চোখ খুলল। মীরা চমকে উঠে গেল। খুবই বিচিত্র স্বপ্ন ছিল। এমন মনে হচ্ছে যেন আমি সত্যি জঙ্গলে উপস্থিত ছিলাম। মীরার না জানি কি হলো, ও নিজের ঘর থেকে বাইরে বেরোলো আর সোজা গ্রামের থেকে কিছুটা দূরে জঙ্গলের দিকে চলতে লাগলো। তখনই মীরার নজর এক ঘন বৃক্ষের দিকে গেল। এটা তো সেই গাছই যেটা আমি স্বপ্নে দেখতে পেয়েছি। মীরা দেখল সেই গাছের ভেতর থেকে মুক্তোর মতন আলো ফুটছে। দেখতে দেখতে মীরা সেই আলোর দিকে এগোলো আর ভেতরে ঢুকে গেল। ও হঠাৎ নিজেকে গাছের মোটা শাখার ওপরে তৈরি এক অদ্ভুত সংসারে দেখতে পেল। ওখানে একটা স্কুল ছিল, কিন্তু মাটিতে নয়, বরঞ্চ গাছের মোটা শাখায়। কক্ষের দেয়াল পাতার ছিল, ছাদ ফুলের, আর ব্ল্যাকবোর্ড চকমকে পাথরের। তখনই মীরার সামনে এক সুন্দর স্ত্রী এলো। কে তুমি? আর এসব কি? বুঝে নাও যে আমি এই স্কুলের গুরুমা। এই গাছের ওপর তৈরি স্কুল আমারই, এক জাদুই স্কুল। তুমি তোমার গ্রামের বাচ্চাদের এখানে এনে পড়াতে পারো। আমি কে তার রহস্য তুমি কিছুদিন পর জানতে পারবে। মীরার চেহারা খুশিতে ভরে উঠল। মীরা স্কুল থেকে বাইরে বেরোলো আর গ্রামে পৌঁছে সব ঘটনা মাস্টার দীনানাথকে বলল। এ তো একদম বিচিত্র মার্কা কথা দেখছি, কিন্তু যাই হোক না কেন আমাদের এক্ষুনি এই রহস্য পর্যন্ত যাওয়ার দরকার নেই। সবচেয়ে বেশি প্রয়োজন এখন হলো এই গ্রামের বাচ্চাদেরকে শিক্ষিত করে তোলা, যা চৌধুরী বাবু কিছুতেই চান না। মীরা খুশি হয়ে গেল। পরের দিন মাস্টার দীনানাথ আর মীরা গ্রামের সব বাচ্চাদের তৈরি করে জাদুই গাছের ওপরে তৈরি স্কুলে নিয়ে গেল। মীরা সেই দিন থেকে বাচ্চাদের পড়াতে লাগলো আর গুরুমাও বরাবর ভাবে বাচ্চাদের পড়াতে লাগলো। সময় এইভাবেই কেটে যাচ্ছিল। একদিন চৌধুরী দেখলো গ্রামের বাচ্চাদের কোথাও দেখাই যাচ্ছে না। ও খুব চমকে উঠল। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই বাচ্চারা সকাল থেকে দুপুর পর্যন্ত উধাও কোথায় হয়ে যাচ্ছে। স্কুলটা তো আমি বন্ধ করিয়েই দিয়েছি, আমাকে যে করেই হোক খোঁজ নিতে হবে। পরের দিন চৌধুরী সকাল তাড়াতাড়ি উঠল আর গ্রামে নজর রাখতে লাগলো। ও দেখলো যে মীরা আর মাস্টার দীনানাথ বাচ্চাদের তৈরি করে জঙ্গলের দিকে যাচ্ছে। সমস্ত বাচ্চাগুলো বস্তা করে জঙ্গলের দিকে তাহলে কোন দিকে যাচ্ছে? ওরা আবার ওই শহর থেকে আসা মেয়েটা মানে মীরা জঙ্গলের মধ্যে পাঠশালা খুলে বসলো না তো? চৌধুরী চুপি চুপি ওদের পিছু নিতে লাগলো। কিছুক্ষণ পর চৌধুরী দেখলো যে সবাই ঘন বৃক্ষের সামনে গিয়ে দাঁড়ালো। সেই বৃক্ষের ভেতর থেকে আলো ফুটছিল। মীরা, মাস্টার দীনানাথ আর বাচ্চারা আস্তে আস্তে সেই আলোর ভেতর ঢুকে গেল। পর মুহূর্তে চৌধুরীর চোখের সামনে থেকে ওরা গায়েব হয়ে গেল। চৌধুরীও তৎক্ষণাৎ ওদের পিছু নিল। চৌধুরী নিজেকে এক অদ্ভুত স্কুলে পেল। ও দেখল এক গাছের ওপরে তৈরি জাদুই স্কুল, যার দরজা শাখা প্রশাখা দিয়ে ফুটে আলো দিক দিয়ে যায়। চৌধুরী অবাক হয়ে চারপাশ দেখতে লাগলো। এবার ওকে উচিত শিক্ষা আমাকে দিতেই হবে।
এইটুকু বলেই চৌধুরী সেই জাদুই বৃক্ষ থেকে বাইরে বেরোলো। সমস্ত গন্ডগোলের মূলে রয়েছে এই গাছটা। যে করি হোক আমি বাচ্চাদেরকে শিক্ষিত হতে দেব না। এই গাছটাকেই আমি জ্বালিয়ে দেব, তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এইটুকু বলেই চৌধুরী জাদুই বৃক্ষে আগুন লাগিয়ে দিল। পর মুহূর্তে গাছে আগুন ধরে গেল, আগুন ছড়াতে লাগলো আর দেখতে দেখতে স্কুল অবধি পৌঁছালো। যেই স্কুলে আগুন লাগলো বাচ্চারা ভয় পেয়ে গেল। মীরা আর মাস্টার দীনানাথও ঘাবড়ে গেল। এটা কি, স্কুলে আগুন কি করে ধরলো? তখনই গুরুমা দৌড়ে দৌড়ে সেখানে এলো। ভয় পেও না, এই আগুন গাছের কোনো ক্ষতি করতে পারবে না। পর মুহূর্তেই আগুন শান্ত হয়ে গেল। গুরুমা বাচ্চাদের মীরা আর মাস্টার দীনানাথকে নিজের সাথে বাইরে বেরোনোর ইশারা করলো। ওরা সবাই স্কুল থেকে বাইরে বেরোলো। বাইরে রেগে গিয়ে চৌধুরী দাঁড়িয়েছিল। তোর সাহস কি করে হলো এই জাদুই স্কুলে আগুন ধরানোর? সবার প্রথমে আমাকে এটা বল, তুই কে বলতো? হ্যাঁ, আর তোর এত সাহস যে আমার গ্রামের বাচ্চাদেরকে নিয়ে গিয়ে শিক্ষিত করছিস? আমি চাই যে ওরা সব সময় মূর্খ থাকুক, গোলাম থাকুক, অশিক্ষিত আর একেবারে মূর্খ। এটা শুনেই গুরুমায়ের রাগ আরো বেড়ে গেল। অনেক বছর আগে তোর পূর্বপুরুষদের এই ধারণা ছিল আমি গ্রামের বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য স্কুল খুলেছিলাম, কিন্তু তোদের পূর্বপুরুষদের এটা একদম পছন্দ হয়নি। ওরা আমাকে মারতে মারতেই গাছ অব্দি নিয়ে এসেছে আর এখানেই মেরে দিয়েছিল। গুরুমায়ের চোখ দিয়ে জল পড়তে লাগলো। মারা যাওয়ার পর আমার আত্মা এখানেই ঘুরতে থাকে। তারপর ভগবান আমায় শক্তি দিলেন। আমার আত্মা এই বৃক্ষের ওপরে নিজের জাদুই শক্তির সাহায্যে স্কুল বানালো। আর যখন আমি দেখলাম তুই মীরাকে বাচ্চাদের শিক্ষা দেয়াতে আটকাচ্ছিস, তখন আমি স্বপ্নে এসে মীরাকে এখানে ডেকে আনি। যে কাজ তোর পূর্বপুরুষেরা করেছে সেই কাজ তুই এখন করতে পারবি না। এইটুকু বলতেই গুরুমায়ের চোখ দিয়ে রং বেরঙের আলো বেরোলো, আর এই আলো সোজা চৌধুরীর শরীরে গিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে চৌধুরী পুরোপুরি গাছ হয়ে গেল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! না, যে বাচ্চাদের শিক্ষা দিতে আটকায় সে অন্যায় করে, আর অন্যায় করা লোকদের এই শাস্তি যোগ্য। সব দিকে নিস্তব্ধ হয়ে গেল। গুরুমায়ের চোখ দিয়ে এখন রাগ নয়, বরঞ্চ জল বেরোচ্ছিল। এখন আমার মুক্তির সময় এসে গেছে, কিন্তু এই স্কুল যেন চলতে থাকে। তুমি এইভাবেই বাচ্চাদের শিক্ষা দিও। এইটুকু বলে গুরুমার রং বেরঙের আলোতে বদলে গেল আর আস্তে আস্তে সেখান থেকে গায়েব হয়ে গেল। মীরা, মাস্টার দীনানাথ আর গ্রামের বাচ্চারা সেই জাদুই গাছের ওপর তৈরি স্কুলে পড়তে লাগলো। সেই গাছ এখন পুরো গ্রামের ভবিষ্যৎ হয়ে গেছিল।